হারুন সাহেব উনি কিন্তু মুখস্থ বিদ্যার মধ্যে বলে যাচ্ছেন যে তার মাংসটা কিমা করে ফ্লাশে টয়লেট করে দেওয়া হয়েছে। এটি আমার কাছে যেটা মনে হতে পারে যে এটা শেখ হাসিনা এবং রয়ের পক্ষ থেকে একটা কৌশল, যে ঘটনা তো যেটা ঘটেই গেছে, যাই হোক তাদের ওই যে ব্যবসায়িক দ্বন্দ্বের ঘটনা ঘটে গিয়েছে, এখন মানুষের একটি অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য, মানুষের মনোজগৎকে এই দিকে ফোকাস করার জন্য সরকারের পক্ষ থেকে এই সমস্ত কিমা অথবা তার লাশ পাওয়া যাচ্ছে না, অথবা আইডেন্টিফাইড পাওয়া হচ্ছে না, বা তার হাড্ডি আলাদা করা হয়েছে, এই ধরনের বিষয়গুলো মানুষের সামনে এসে মানুষের যে মনোজগৎকে একটা কল্পনার ভিতরে ওই যে নিয়ে যাওয়া হচ্ছে আপনার। এই ক্ষেত্রে যদি ভারতে মামলা রুজু হয় তাহলে বাংলাদেশ সরকার চাইলে এই মামলাটা স্টপ করে দিতে পারে, অথবা বাংলাদেশ সরকার যদি মামলা কন্টিনিউ করে তাহলে ভারত মামলা রুজু না করলেও চলবে। কারণ ওই ক্ষেত্রে আমাদের আইনে যেটা বলা হচ্ছে, দণ্ডবিধির সেকশন 3-তে বলা হচ্ছে যদি কোনো অপরাধ বিদেশে সংগঠিত হয়েও থাকে তাহলে ইট ইজ টু বি অ্যাসিউম যে এই অপরাধটা বাংলাদেশে সংগঠিত হয়েছে, এবং বাংলাদেশে সংগঠিত হলে ওনার জন্য যে আইন প্রযোজ্য ছিল সেই আইন তার জন্য প্রযোজ্য হবে। যদি ওনার মাংস সেফটি ট্যাঙ্কে পাওয়া যায় তাহলে এটা ডিএনএ টেস্টের মাধ্যমে, প্লাস যারা এগুলো সাক্ষী দিচ্ছে এদের সাথে করোবরেট করে এবং ডিএনএ টেস্টের মাধ্যমে যদি প্রমাণ করা যায় যে এটি তারই মাংস এবং তারই ডেড বডি, তাহলে তো এন্ড অফ দ্য স্টোরি। তাহলে তো পুলিশের ক্ষেত্রে পুলিশ এটা নিশ্চিত হলো যে সে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাহলে পুলিশের এই ক্ষেত্রে রিপোর্ট দিতে খুব বেশি কষ্ট পেতে হবে না, বেগ পেতে হবে। যে প্রচলিত আইনে আমাদের যেটা বলা হয় যে যে কাউকে যদি হত্যা করা হয় এবং তার লাশ যদি ডিটেক্ট হয় তখন এটা হত্যা মামলা রুজু হয়। কিন্তু হত্যা মামলা চার্জশিট দেওয়া যাবে অথবা দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত তার লাশটা আইডেন্টিফাই করা না যায়। কারণ আপনি যতক্ষণ পর্যন্ত তার লাশ আইডেন্টিফাই করতে না পারেন, তার লাশ যদি পাওয়া না যায়, তাহলে সে যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে আপনি তো নিশ্চিত হতে পারছেন না, পুলিশ তো নিশ্চিত হতে পারছেন না। সাধারণত যেটা আইন সেটা হলো আইন, পুলিশ এই সমস্ত ক্ষেত্রে প্রথমে অপহরণ মামলা করে, আমাদের দণ্ডবিধি 364 ধারায় অপহরণ মামলা করে। অপহরণ মামলা করে সেটা তারা একটা ইনভেস্টিগেশন শুরু করে, এভিডেন্স কালেকশন করার চেষ্টা করে। যদি যদি তার ডেড বডি পাওয়া যায় তখন এটা ইট টার্নস ইনটু ইনটু ওই যে মার্ডার কেস, তখন তার বিরুদ্ধে মার্ডার কেসের চার্জশিট দেওয়া হয় যদি অভিযোগ প্রমাণিত হয়। আর যদি তার ডেড বডিটা না পাওয়া যায় তাহলে মানে আমাদের যে আইনের বিধান, ডেড বডি না পাওয়া পর্যন্ত এই মামলার তদন্ত রিপোর্ট সাবমিট করা যায় না। সেই ক্ষেত্রে পুলিশ এটা অপেক্ষা করে 1 বছর, 2 বছর, 3 বছর অপেক্ষা করে। যখন এটা লম্বা সময় হয়ে যায় তখন আদালত থেকে একটা সিদ্ধান্ত নেয় যে এটা কি করবে। সেই ক্ষেত্রে আদালত যেরূপ সিদ্ধান্ত দেয় সেই ক্ষেত্রে পুলিশ সেইভাবে দায়িত্ব গ্রহণ করে। এটি হলো আইনের যে বিধান। এখন প্রশ্ন হচ্ছে যে এই মামলাটা রুজু হবে কোথায়? মামলাটা রুজু বাংলাদেশেও হতে পারে, ভারতে হতে পারে। আমাদের মামলা রুজুর ক্ষেত্রে মানে মানে ফৌজদারি যে অপরাধ বা ফৌজদারি যে মামলা, এই মামলার ক্ষেত্রে বলা হচ্ছে যেখানে যেখানে ঘটনা শুরু হয়, এবং যেখানে ঘটনা শেষ হয়, এই দুই জায়গার যে কোনো এক জায়গায় মামলা রুজু করা যাবে। তাহলে আনারের যেখানে বাড়ি, আনার যেখানে তার ফ্যামিলি বা আত্মীয় স্বজনকে বলেছে আমি ভারতের উদ্দেশ্যে আমি রওনা দিচ্ছি, তার মানে তিনি ঘটনাস্থল হলো তার বাসা, তার মানে কালীগঞ্জে যে থানায় তার বাড়ি ওই থানাতেও মামলা রুজু হতে পারে। আরেকটি হলো হত্যাকাণ্ডটা ঘটেছে কলকাতাতে, তাহলে কলকাতায় যে থানায় মামলা হয়েছে তাহলে কলকাতা পুলিশ ওই থানায় মামলা রুজু করতে পারে, কারণ ভারতের আইন এবং আমাদের বাংলাদেশের আইন সেম। আমরা যে দণ্ডবিধি, আমরা যে ফৌজদারি কার্যবিধি, আমরা যে এভিডেন্স অ্যাক্ট ফলো করি, ভারতও একই আইন ফলো করে। এই ক্ষেত্রে যদি ভারতে মামলা রুজু হয় তাহলে বাংলাদেশ সরকার চাইলে এই মামলাটা স্টপ করে দিতে পারে, অথবা বাংলাদেশ সরকার যদি মামলা কন্টিনিউ করে তাহলে ভারত মামলা রুজু না করলেও চলবে। কারণ ওই ক্ষেত্রে আমাদের আইনে যেটা বলা হচ্ছে, দণ্ডবিধির সেকশন 3-তে বলা হচ্ছে যদি কোনো অপরাধ বিদেশে সংগঠিত হয়েও থাকে তাহলে ইট ইজ টু বি অ্যাসিউম যে এই অপরাধটা বাংলাদেশে সংগঠিত হয়েছে, এবং বাংলাদেশে সংগঠিত হলে ওনার জন্য যে আইন প্রযোজ্য ছিল সেই আইন তার জন্য প্রযোজ্য হবে। তো এই ক্ষেত্রে আইন কোনো বাধা না। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো যদি তার ডেড বডি পাওয়া না যায় হাসিনা আক্তার, এটি তো একটা আইনগত সমস্যা আপনাকে বললাম। আর সবচাইতে প্রবলেম হচ্ছে যে তার ছেলে মেয়ে তার যদি কোনো সহায় সম্পত্তি থেকে থাকে তাহলে যতক্ষণ পর্যন্ত তার ডেড বডি না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত তার ব্যাংকে যদি গচ্ছিত অর্থ থাকে, তার কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি যদি ট্রান্সফার করা রেজিস্ট্রেশনের প্রয়োজন পড়ে, তাহলে কিন্তু তার ফ্যামিলি মেম্বাররা এটা করতে পারবে না। যেটি ঘটেছে আমাদের ইলিয়াস আলীর ক্ষেত্রে। ইলিয়াস আলীর ওয়াইফ এবং মেয়ে তারা কিন্তু ইলিয়াস আলীর সম্পদ এবং ব্যাংকে গচ্ছিত টাকা তারা কিন্তু উত্তোলন করতে পারছে না। এই ক্ষেত্রে করতে হলে
আদালতের অনুমতি লাগবে এবং আদালতকে একটা সিদ্ধান্ত দেওয়া লাগবে। তারপরে যেহেতু উনি একজন উনি যদি 90 দিন যদি পার্লামেন্টে হাজির না থাকেন তাহলে ওনার আসন শূন্য হয়ে যাবে, সেক্ষেত্রে এখানে উপনির্বাচন হবে। তবে এমপির ক্ষেত্রে সমস্যা না, উনি যদি 90 দিন যদি মানে বিনা কারণে বা যুক্তিসঙ্গত কারণে যদি উপস্থিত না হন তাহলে এই 90 দিন পরে এখানে উপনির্বাচন হতে কোনো সমস্যা নাই। কিন্তু যদি ওনার মাংস সেফটি ট্যাঙ্কে পাওয়া যায় তাহলে এটা ডিএনএ টেস্টের মাধ্যমে প্লাস যারা এগুলো সাক্ষী দিচ্ছে এদের সাথে করোবরেট করে এবং ডিএনএ টেস্টের মাধ্যমে যদি প্রমাণ করা যায় যে এটি তারই মাংস এবং তারই ডেড বডি, তাহলে তো এন্ড অফ দ্য স্টোরি। তাহলে তো পুলিশের ক্ষেত্রে পুলিশ এটা নিশ্চিত হলো যে সে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাহলে পুলিশের এই ক্ষেত্রে রিপোর্ট দিতে খুব বেশি কষ্ট পেতে হবে না, বেগ পেতে হবে না। এই ক্ষেত্রে তার ওয়াইফ এবং ছেলে মেয়ে যদি তো অবশ্যই আছে, তার ছেলে মেয়ে সেই ক্ষেত্রে সম্পদ অথবা তার যদি গচ্ছিত অর্থ থেকে থাকে সেটারও মালিকানা পেতে সমস্যা হবে না, কিন্তু সমস্যা হবে যদি তার ডেড বডি না পাওয়া যায়। আর এখানে মন্ত্রীরা তো বলেছেন যে কিছু, কিছু মন্ত্রী বলেছেন যে ভারত জড়িত না। সাথে, সাথেই বলেছেন তদন্ত মানে তদন্ত তো চলছে এখনো। তদন্ত শুরুর আগে বা মৃত্যুর হত্যার খবরের সাথে, সাথেই বলেছে যে ভারত এটার সাথে জড়িত না। এখন ভারতেও যদি মামলা হয় এটার, তাহলে আসলে মানে কিভাবে মামলাটা পরিচালিত হবে সেটাও তো একটা প্রশ্ন। এবং ভারত জড়িত না এটা কি নিশ্চিতভাবে বলা যায় কিনা? হাসিনা আক্তার, আপনি আপনি দেখেন সরকারের পক্ষ থেকে এবং আমাদের বাংলাদেশ পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চের পক্ষ থেকে আগ বেড়ে যে সমস্ত কথাবার্তা বলছে, এতে মানুষের মনে একটা রহস্য তৈরি হচ্ছে এবং একটা সন্দেহ তৈরি হচ্ছে। কারণ ভারত জড়িত নয় এই কথা তো জনগণ তো সরকারকে জিজ্ঞাসা করেনি যে ভারত এখানে জড়িত কি জড়িত না। তা আপনি আগ বেড়ে আপনার ভারতের কথা বলার দরকার কি? আপনাকে কি কেউ জিজ্ঞাসা করেছে বিষয়টা? আপনাকে তো কেউ জিজ্ঞাসা করেনি। আবার দেখেন ডিবি হারুন যেভাবে যেভাবে ঘটনার বর্ণনা মনে হচ্ছে যে মুখস্থ ওই যে বলে দিচ্ছে। এটা আমার কাছে যেটা মনে হয় হাসিনা আক্তার, আমি তো একজন 28 থেকে 30 বছর বাংলাদেশ পুলিশের আমি ইনভেস্টিগেশনের সাথে জড়িত ছিলাম। সো আমার ইনভেস্টিগেশন এক্সপার্টাইজ থেকে আমার কাছে যেটা মনে হয় যে আসলে এটা উনি হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এটা আমার একটা বিশ্লেষণ। উনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং এখানে এখানে ভারত সরকার বা বাংলাদেশ সরকার বা ভারতের পলিটিক্স বা পলিটিশিয়ান বা বাংলাদেশের পলিটিশিয়ান এখানে ভার্চুয়ালি জড়িত না। আমার যেটা ধারণা এটা জড়িত না, এটি হলো ব্যক্তিগত সম্পর্ক। জড়িত না, কিন্তু ভারত যে নিরাপত্তা দিতে পারলো না সেক্ষেত্রে ভারতের কোনো দায়বদ্ধতা আছে কিনা? একটা হত্যাকাণ্ড হয়ে গেলে এটা আসলে সরকারের পক্ষে, রাষ্ট্রের পক্ষে এটা নিরাপত্তা বা সিকিউরিটি দেওয়াটা খুব ডিফিকাল্ট। এখন হাসিনা আক্তার, আপনি লন্ডনে থাকেন, আপনাকে যদি কেউ হত্যা করে ফেলে তাহলে এখানে ইংল্যান্ডের গভর্নমেন্ট বা ইউকের গভর্নমেন্ট আপনাকে কি করতে পারে? এখানেও তো হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকে। কারণ কাউকে হত্যাকাণ্ড এটা রাষ্ট্রের পক্ষে প্রোটেকশন দেওয়াটা খুবই ডিফিকাল্ট। কারণ আমি যদি বা কেউ যদি আপনাকে হত্যা করতে চায় তাহলে আপনাকে 10 দিন 15 দিন 1 মাস ধরে আপনাকে অবজার্ভ করে, আপনাকে ফলো করে, আপনি কোথায় যান কোন সময় কোথায় গেলে আপনাকে পাওয়া যাবে, তারপরে এক মুহূর্তে আপনাকে হত্যা করে ফেললো। এটি আসলে সরকারের পক্ষে, রাষ্ট্রের পক্ষে এটা মানে খুব বেশি প্রোটেকশন দেওয়াটা খুবই ডিফিকাল্ট। ওটা যদি প্রোটেকশন দেওয়া যেত তাহলে কানাডাতে রয়্যাল লোকজন যে আপনার যে পাঞ্জাবের যে শিখ নেতা তাকে যে হত্যা করলো তাহলে সেই হত্যাটা করতে পারতো না। এই ক্ষেত্রে আমি যেমনটি যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম যে ভারতের রাজনীতিবিদ বা ভারত সরকার বা বাংলাদেশের রাজনীতিবিদ বা বাংলাদেশ সরকার ভার্চুয়ালি এর সাথে জড়িত না। এটা যেটা হতে পারে তার একটা ব্যবসায়িক দ্বন্দ্ব। এবং এখানে যশোরের এমপি শাহিন চাকলাদার, ওই মাগুরার এমপি সাইফুজ্জামান শেখর এবং শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলালের সাথেও নাকি তার ব্যবসায়িক সম্পর্ক ছিল এবং ডায়মন্ড ওয়ার্ল্ডের যে মালিক ওনার সাথেও তার ওই যে ব্যবসায়িক সম্পর্ক ছিল। এরা হয়তো ইনভলভ থাকলেও থাকতে থাকতে পারে। তবে আমি যে কথাটা এখন আপনাকে ওই যে বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদের বাংলাদেশ পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চের হারুন সাহেব যেভাবে ওই যে মুখস্থ বলছেন যে তার মাংসটা কিমা করে টয়লেটে ফ্লাশ করে দেওয়া হয়েছে, ওরা যে মাংসগুলো টুকরা টুকরা করেছে সে কিন্তু বলছে যে না, আমি কিমার সাথে আমি জড়িত না, আমি শুধু মাংস টুকরা টুকরা করেছি। তারপরে এই মাংসপিণ্ড কোথায় ফেলেছে, কোথায় রেখেছে এই বিষয়ে কিন্তু আমার কোনো জ্ঞান নাই, এটা আমি জানি না। ওয়ারাজ আমার ডিটেকটিভ ব্রাঞ্চের ডিআইজি হারুন সাহেব উনি কিন্তু মুখস্থ বিদ্যার মতো বলে যাচ্ছেন যে তার মাংসটা কিমা করে ফ্লাশে টয়লেট করে দেওয়া হয়েছে।
এটি আমার কাছে যেটা মনে হতে পারে যে এটা শেখ হাসিনা এবং রয়ের পক্ষ থেকে একটা কৌশল, যে ঘটনা তো যেটা ঘটেই গেছে, যাই হোক তাদের ওই যে ব্যবসায়িক দ্বন্দ্বের ঘটনা ঘটে গিয়েছে, এখন মানুষের একটি অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য, মানুষের মনোজগৎকে এই দিকে ফোকাস করার জন্য সরকারের পক্ষ থেকে এই সমস্ত কিমা, অথবা তার লাশ পাওয়া যাচ্ছে না, অথবা আইডেন্টিফাইড পাওয়া হচ্ছে না, বা তার হাড্ডি আলাদা করা হয়েছে, এই ধরনের বিষয়গুলো মানুষের সামনে এসে মানুষের যে মনোজগৎকে একটা কল্পনার ভিতরে ওই যে নিয়ে যাওয়া হচ্ছে। আপনার হাসিনা আক্তার, আপনার খেয়াল আছে যে আপনার যে ওই যে রানা প্লাজায় যেখানে 1200 লোক মারা গিয়েছে, এইটাকে ঢাকা দেওয়ার জন্য দেখেন সেনাবাহিনীর একটা ক্যান্টনমেন্টকে ব্যবহার করা হয়। সেনাবাহিনীর যে সাভারে যে জিওসি মেজর জেনারেল সরওয়ার্দী, উনি দেখেন বিমান, হেলিকপ্টার, ক্রেন থেকে শুরু করে সেনাবাহিনীর সকল কিছু এনে একটা রেশমা, একটা জীবন্ত মেয়েকে তার ভিতরে রেখে কিভাবে 24 ঘন্টা বা 48 ঘন্টা একটা নাটক মঞ্চস্থ করা হলো। এবং এটি যদি উন্নত বিশ্ব হতো, তাহলে আমি প্রধানমন্ত্রী এবং জেনারেল সরওয়ার্দীর বিরুদ্ধে মামলা করতাম। কারণ আমি কিন্তু সাইকোলজিক্যালি, আমি এবং আমার ফ্যামিলি সাইকোলজিক্যালি কিন্তু আমরা এফেক্ট হয়ে গিয়েছি। কারণ আমিও কিন্তু আমার তখন ওই যে মনোজগৎ, আমরা কিন্তু প্রায় 24 থেকে 48 ঘন্টা, এই যে 1200 লোক মারা গিয়েছে, এইদিকে কিন্তু আমাদের খেয়াল ছিল না। আমরা কিন্তু এই 24 ঘন্টা একটা রেশমা জীবন্ত মেয়ে, সে সে 72 ঘন্টা না 72 ঘন্টা না 5 দিন মানে খাওয়া দাওয়া করে না, না খেয়ে আছে, ওই বাঁচার জন্য আকুতি করছে, এইগুলো দিয়ে মানুষের মনোজগৎকে একটা ডাইভার্ট করা। আপনি দেখেন হাসিনা আক্তার, মিল্টন সমাদ্দার হয়তো অপরাধ করেছে, আমি এটা স্বীকার করি, অপরাধ করেছে। কিন্তু মিল্টন সমাদ্দার সম্পর্কে যে অপরাধের মাত্রাটা দেখানো হচ্ছে, সেটি হয়তো উনি 100 ভাগের 10 ভাগ হয়তো করেছে। বাকি 90 ভাগ এমন ভাবে উপস্থাপন করা হয়েছে, মানুষের মনোজগৎটা মিল্টন সমাদ্দারের দিকে 1 সপ্তাহ বা 15 দিন কিন্তু ওই দিকে নিয়ে গিয়েছিল। এখন দেখেন মিল্টন সমাদ্দার নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। এটি আসলে শেখ হাসিনা যেটা করছে। আবার দেখেন শেখ হাসিনা এই যে গত পরশুদিন উনি কি বলেছে, তারেক রহমানকে শব্দটা ইউজ করেছে, যে উনি ক্ষমতাচ্যুত হলে, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে ভার্চুয়ালি পরবর্তী প্রধানমন্ত্রী তারেক রহমানই হবে। এই রকম একজন রাজনৈতিক নেতাকে উনি বলছে কুলাঙ্গার, বলছে তারেক রহমান একটা কুলাঙ্গার, তাকে আমরা দেশে ফিরিয়ে এনে তার বিচার বা তার সাজা কার্যকর করব। তাহলে যে এই যে কথাগুলো বলছে, এগুলো আসলে মানুষের অ্যাটেনশন ডাইভার্ট করা। এটা করছে হলো যে আপনাকে যেটা বললাম, জেনারেল আজিজ, ডক্টর বেনজিরের ইস্যু, জেনারেল আজিজের যে স্যাংশন, এবং আমার যে ব্যাখ্যা বিশ্লেষণ, ভারতের প্রতি যে মেসেজ, শেখ হাসিনার প্রতি যে যে আপনার মানে একটা ওই যে মধ্যবর্তী নির্বাচন, এবং যে সমস্ত কুশীলব, এই সমস্ত কুশীলবদের প্রতি যে মেসেজ, এবং সর্বোপরি বাংলাদেশ ব্যাংকে যে রিজার্ভের যে অবস্থা, এটি ভার্চুয়ালি আগামী 5-6 মাসে পরে দ্য কান্ট্রি উইল টার্ন অ্যাজ লাইক শ্রীলঙ্কা এন্ড পাকিস্তান। এই সমস্ত গুলো ঢাকা দেওয়ার জন্য তারা গোপনে গোপনে চেষ্টা করছে চায়নার কাছ থেকে 5 বিলিয়ন সফট লোন নেওয়ার জন্য। তারা ভাবছে যদি হ্যাকিং এর বিষয়টা সত্য হয়ে থাকে আর রিজার্ভ যে পরিমাণ কমে এসেছে, তারা এই অর্থনৈতিক অভ্যুত্থানটা ঠেকানোর জন্য এবং এই আমেরিকার চাপ ঠেকানোর জন্য, আমেরিকার প্রেশার ঠেকানোর জন্য, আমার ধারণা এই সমস্ত নতুন নতুন ঘটনাগুলোর অবতারণা করছে। এবং আনার যে হত্যাকাণ্ড হয়েছে, এটা আমি আমি মোটামুটি একজন ইনভেস্টিগেটর হিসেবে আমার ধারণা এটাই হয়। বাট যে সমস্ত কথাগুলো সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এটা মানুষের মনোজগৎকে ডাইভার্ট করার জন্য বলা হচ্ছে।